আমাকে ট্রেনে ঘুমন্ত অবস্থায় দেওর এসে প্রেমের প্রস্তাব দিল। কলেজের বন্ধুর বিয়েতে আমরা সবাই গিয়েছিলাম। ফিরতি ট্রেনে আমরা একটি কামরায় পাশাপাশি ছিলাম। আমার স্বামী অন্য কামরায় ছিল বন্ধুদের সাথে। মাঝরাতে দেবর ঘুমন্ত অবস্থায় আমার কাঁধে মাথা রাখল। ওই মুহূর্তে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কানে ফিসফিস করে বলল, বুদি, আমি তোমাকে প্রেম করি, দেওর হিসেবে নয়, একজন প্রেমিক পুরুষ হিসেবে। তুমি কি আমার হবে? ভাইয়াকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? আমি ট্রেনের ঝাঁকুনিতে হঠাৎ জেগে উঠলাম, কিন্তু চোখ খুললাম না। আমার মাথা অজয়ের কাঁধে, তার ফিসফিসানি আমার কানে বাজছিল। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু অজয়ের হাতের স্পর্শ আমার চুলে অনুভব করে বুঝলাম এটা বাস্তব। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু আমি নড়াচড়া করলাম না। অজয়, আমার দেওর, আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। এটা কি সম্ভব? আমি স্তব্ধ হয়ে শুনছিলাম তার কথা। আমি জানি তুমি ঘুমিয়ে আছো, বুদি, সে ফিসফিস করে বলতে লাগল। তাই সাহস পাচ্ছি এসব বলার। জাগ্রত অবস্থায় কখনো বলতে পারতাম না গি। আমি ভান করে নড়াচড়া করলাম, যেন ঘুমের মধ্যে। অজয় দ্রুত নিজেকে সামলে নিল। পরদিন সকালে আমি অজয়ের মুখোমুখি হওয়ার সাহস পাচ্ছিলাম না। সে কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি ওটা ছিল শুধু রাতের একটা মুহূর্তের উচ্ছ্বাস? ঘুম ভালো হয়েছিল, বুদি? অজয় জিজ্ঞাসা করল সকালের চা নিয়ে এসে। হ্যাঁ, আমি মাথা নিচু করে বললাম, তার চোখের দিকে তাকাতে পারছিলাম না। অনেকক্ষণ আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলে, সে বলল। কিছু স্বপ্ন দেখেছিলে? আমার বুক ধড়ফড় করতে লাগল। সে কি জানতে চাইছে আমি তার কথা শুনেছি কিনা? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম ঈশিতা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অভিজিৎ সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, রোহন আর জয়া। রোহন ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। জয়া ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের ছিল একটি সাধারণ জীবন। অভিজিৎ একটি বড় কোম্পানিতে কাজ করে, আমি একটি স্কুলে শিক্ষিকা। আমাদের পরিবারটি খুব সাধারণ, শান্তিময়, অন্তত সেটাই ভেবেছিলাম আমি, যতক্ষণ না সেই রাতের ট্রেনের ঘটনাটি ঘটেছিল। মনে আছে, সেদিন আমরা অভিজিতর কলেজের বন্ধু রাজের বিয়ে থেকে ফিরছিলাম। বিয়েটা ছিল দার্জিলিংয়ে, সুতরাং আমরা শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার জন্য ট্রেন ধরেছিলাম। আমার দেবর অজয় আমাদের সাথেই ছিল। সে বিষয়ে আমি একটু বলি। অজয় অভিজিতর ছোট ভাই, বয়সে মাত্র ৫ বছরের তফাত। একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করে, অবিবাহিত, অত্যন্ত আকর্ষণীয় এবং চোখস। রাতের ট্রেনের সেই ঘটনার পর আমি দিনের পর দিন অজয়ের সাথে মুখোমুখি হওয়া এড়িয়ে চলেছিলাম। কিন্তু সেদিন পরিস্থিতি আমাকে এমন এক জটিল অবস্থার মধ্যে ফেলে দিল, যা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। বিকেলবেলা আমি স্কুল থেকে ফিরেছি। বাড়িতে কেউ নেই। অভিজিৎ অফিসে, বাচ্চারা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। আমি চা বানাচ্ছিলাম, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। খুলে দেখি অজয় দাঁড়িয়ে আছে, হাতে একটা ফাইল। বুদি, একটা জরুরি কাগজ দিতে এসেছি। দাদা কি বাড়িতে আছে? সে জিজ্ঞাসা করল। না, অভিজিৎ অফিসে। কাগজটা আমাকে দিয়ে যাও। আমি দিয়ে দেব, আমি বললাম, চোখের দৃষ্টি পুরোপুরি এড়িয়ে। আসলে বুদি, এটা আমার নতুন স্টার্টআপের কাগজপত্র। দাদার সিগনেচার দরকার। আমি কি ভিতরে বসে অপেক্ষা করতে পারি? আমি ইতস্তত করলাম। কিন্তু তাকে না করার কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না আমার কাছে। আসো, আমি বললাম। চা খাবে? হ্যাঁ, দাও। আমরা বসার ঘরে বসলাম। চায়ে চুমুক দিয়ে অজয় বলল, বুদি, সেদিন ট্রেনে যা বলেছিলাম গু। আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। তো সত্যিই সে জানত আমি জেগেছিলাম? অজয়, প্লিজ, আমি বাধা দিলাম। আমরা পরিবার। এসব কথাই। আমি জানি সে আমার কথা কেটে বলল। কিন্তু আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমি আসলে কি বলতে চেয়েছিলাম সেটা আমাকে পুরো করতে দাও। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেভাবে নয়। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার ভাবির চেয়েও বেশি, তুমি আমার বন্ধু। সে থামল, গলা পরিষ্কার করল। আমার একটা সমস্যা আছে, এবং আমি জানি শুধু তুমিই আমাকে সাহায্য করতে পারবে গু।
আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। কি সমস্যা? আমার জীবন বিপদে, সে ফিসফিস করে বলল। সেদিন অজয় আমাকে যা বলল তা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। অজয় একটি বড় ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়েছে, যার কারণে তার জীবন বিপন্ন। তার বিজ্ঞাপন সংস্থায় সে কিছু গোপন নথি দেখতে পেয়েছে, যা প্রমাণ করে তার বস দেশের কয়েকটি বড় রাজনৈতিক দলের সাথে যোগসাজশে টাকা সাদা করছে। আমি কি করতে পারি? আমি জিজ্ঞাসা করলাম, তখনও বিস্ময়ে আচ্ছন্ন। আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু আমি এটি নিরাপদ জায়গা রাখতে চাই। যদি আমার বস জানতে পারে আমি এই তথ্য জানি, আমি মরা মানুষকে অজয়ের চোখে আমি ভয় দেখতে পেলাম, এমন ভয় যা আমি আগে কখনো দেখিনি। তাহলে পুলিশের কাছে যাও, আমি বললাম। এটা এত সহজ নয়। রাজনীতি এবং পুলিশ সবাই এতে জড়িত। আমাকে নিরাপদ জায়গায় যেতে হবে এবং প্রমাণগুলি সুরক্ষিত রাখতে হবে। আমি চাইছি তুমি আমাকে সাহায্য করো গু। আমি? কেন আমি? কারণ তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি বিশ্বাস করি। দাদাকে এই ব্যাপারে জড়াতে চাই না, তার পরিবার আছে, তোমরা আছো। কিন্তু আমি একা এটা করতে পারবো না গি। আমি গভীরভাবে চিন্তা করলাম। অজয়ের চোখে আমি সত্যিকারের ভয় দেখেছিলাম। তার গল্প হয়তো অবিশ্বাস্য শোনাচ্ছিল, কিন্তু তার ভয় ছিল বাস্তব। ঠিক আছে, আমি শেষ পর্যন্ত বললাম। আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আমাদের একটা পরিকল্পনা দরকার গু। অজয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ বুদি। আমি জানতাম তুমি আমাকে সাহায্য করবে গু। সেই রাতে আমরা পরিকল্পনা করলাম। অজয়ের কাছে সব প্রমাণ ডিজিটাল ফরম্যাটে ছিল, ইমেইল, ট্রান্সফার রেকর্ড, বস এবং রাজনীতিবিদদের মধ্যে কথোপকথনের অডিও রেকর্ডিং। আমরা সিদ্ধান্ত নিলাম যে অজয় এই প্রমাণগুলি আমাকে দেবে, আমি সেগুলি সুরক্ষিত রাখব। তারপর অজয় কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যাবে, একটি নিরাপদ জায়গায়, যতক্ষণ না সে স্থির করতে পারে এই তথ্য নিয়ে কি করবে। পরের দিন অজয় আমাকে একটি পেন ড্রাইভ দিল। এতে সব কিছু আছে। এটি সুরক্ষিত রাখো। আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। আমি যখন নিরাপদ হব তখন তোমার সাথে যোগাযোগ করব। আমি মাথা নাড়লাম। তুমি সাবধানে থেকো গো। অজয় যাওয়ার পর আমি পেন ড্রাইভটি খুললাম। আমি যা দেখলাম তা আমাকে হতবাক করে দিল। সেখানে ছিল অজয়ের বসের এবং কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিবিদের মধ্যে ইমেইল, টাকা লেনদেনের রেকর্ড এবং কথোপকথনের অডিও রেকর্ডিং। তারা কোটি কোটি টাকার কালো টাকা সাদা করার ষড়যন্ত্র করছিল। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমি এক বিশাল বিপদের মধ্যে পড়ে গেছি। আমি কি করব? আমি কি এটা অভিজিৎকে বলবো? কিন্তু তাহলে তাকেও বিপদে ফেলা হবে। অজয় ঠিকই বলেছিল, এটা আমাদের পরিবারকে বিপদে ফেলতে পারে। পরের কয়েকদিন আমি ভীষণ উৎকণ্ঠায় কাটালাম। অজয়ের কোনো খবর ছিল না। আমি ভেবেছিলাম সে হয়তো কোনো নিরাপদ জায়গায় আছে। কিন্তু তারপর তৃতীয় দিনের সকালে আমি খবরের কাগজে একটা খবর দেখলাম যা আমাকে ভয়ে কাঁপিয়ে দিল, বিজ্ঞাপন সংস্থার কর্মচারীর রহস্যময় মৃত্যু গো। খবরে বলা হয়েছিল অজয় সেন, একটি প্রখ্যাত বিজ্ঞাপন সংস্থার কর্মচারী, তার অ্যাপার্টমেন্টে মৃত পাওয়া গেছে। পুলিশ বলছে এটি আত্মহত্যা, কিন্তু আমি জানতাম এটা খুন। অজয়কে নীরব করা হয়েছে। আমি পেন ড্রাইভটি নিয়ে কি করব ভেবে পাচ্ছিলাম না। এখন আমি জানতাম যে এই তথ্য আমাকেও বিপদে ফেলতে পারে। কিন্তু অজয়ের মৃত্যু নিষ্ফল যেতে দিতে পারি না। আমি ন্যায় বিচার চাই। আমি সিদ্ধান্ত নিলাম একজন সাংবাদিককে যোগাযোগ করব, এমন একজন যিনি সৎ এবং সাহসী। আমার কলেজের এক পুরনো বন্ধু নীলিমা একটি বড় সংবাদপত্রে কাজ করত। আমি তাকে ফোন করলাম এবং একটি গোপন জায়গায় দেখা করার ব্যবস্থা করলাম। কাফেতে দেখা করার সময় আমি নীলিমাকে সবকিছু বললাম। আমি তাকে পেন ড্রাইভটি দেখালাম, কিন্তু দিলাম না। এটা বিশাল খবর, নীলিমা বলল, চোখ বড় করে। কিন্তু এটা খুবই বিপজ্জনক। তুমি নিশ্চিত যে তুমি এটা প্রকাশ করতে চাও? হ্যাঁ, আমি দৃঢ়তার সাথে বললাম। অজয়ের মৃত্যু বৃথা যেতে দিতে পারি না। কিন্তু আমার পরিবারকে সুরক্ষিত রাখতে হবে গে। আমি বুঝতে পারছি। আমি এটা নিয়ে কাজ করব, কিন্তু তোমার নাম কোথাও উল্লেখ করব না। আমাদের সূত্র গোপন থাকবে গি। সেদিন রাতে আমি অভিজিৎকে সবকিছু বললাম। আমি আর এটা লুকিয়ে রাখতে পারছিলাম না। তিনি প্রথমে বিশ্বাস করতে চাননি, তারপর রেগে গেলেন আমি তাকে আগে বলিনি বলে। কিন্তু শেষ পর্যন্ত তিনি আমার সিদ্ধান্তকে সমর্থন করলেন। তুমি সঠিক কাজ করেছ, তিনি বললেন। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আমাদের পরিবারকে বিপদে ফেলতে পারি না গি।
পরের কয়েক সপ্তাহ আমরা উৎকণ্ঠার মধ্যে কাটালাম। তারপর একদিন আমি একটি বড় প্রচ্ছদ গল্প দেখলাম সংবাদপত্রে। বড় টাকা সাদা করার ষড়যন্ত্র উন্মোচিত, রাজনীতিবিদ এবং কর্পোরেট জগতের শীর্ষ ব্যক্তিরা জড়িত। নীলিমা তার কাজ ভালভাবেই করেছিল। গল্পটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করল। অজয়ের বস এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ রাজনীতিবিদকে গ্রেফতার করা হল। এই ঘটনার পরে অজয়ের মৃত্যুর ঘটনার তদন্ত পুনরায় শুরু হল এবং এটা খুন বলে প্রমাণিত হল। কিন্তু সবকিছু ভালো হয়ে যায়নি। অজয়ের বসের সহযোগীরা এখনও বাইরে ছিল এবং তারা জানত কেউ তাদের ফাঁসিয়েছে। আমাদের পরিবার হুমকির মুখে ছিল। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখলাম আমাদের বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে। কেউ ঢুকেছিল এবং সবকিছু তছনছ করে দিয়েছিল। আমার হৃদয় ধড়ফড় করে উঠল। আমি দ্রুত রোহন এবং জয়ার স্কুলে ফোন করলাম। তারা ঠিক ছিল। তারপর আমি অভিজিৎকে ফোন করলাম। আমরা আর এখানে থাকতে পারি না, অভিজিৎ বললেন যখন তিনি বাড়ি ফিরলেন এবং অবস্থা দেখলেন। আমাদের যেতে হবে গু। সেই রাতেই আমরা যা কিছু গুরুত্বপূর্ণ ছিল নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলাম। আমরা একটি শহরতলিতে আমার বোনের বাড়িতে গেলাম, যার অস্তিত্ব সম্পর্কে খুব কম লোক জানত। কয়েক সপ্তাহ পরে আমরা খবর পেলাম যে অজয়ের বসের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত আরও গভীরে গিয়েছিল এবং আরও অনেক লোক ধরা পড়েছিল। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আজ 1 বছর পরে আমরা একটি নতুন শহরে বাস করি, নতুন পরিচয় নিয়ে। এখনও আমরা পুরোপুরি নিরাপদ বোধ করি না, কিন্তু অন্তত আমরা জানি অজয়ের মৃত্যু বৃথা যায়নি। তার সাহস এবং ত্যাগের জন্য একটি বিশাল দুর্নীতির চক্র ভেঙে গেছে। আমি প্রায়ই সেই রাতের ট্রেনের কথা ভাবি, যখন সবকিছু শুরু হয়েছিল। আমি ভাবি অজয়ের কথা, যে নিজের জীবন দিয়েছিল সত্য প্রকাশ করার জন্য। এবং আমি ভাবি আমাদের পরিবারের কথা, যা এই ঘটনার পরে আরও বেশি শক্তিশালী হয়েছে। আমাদের নতুন জীবন সহজ নয়। প্রতিদিন আমরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই। অভিজিৎকে ছোট একটি চাকরি নিতে হয়েছে, আমাকে নতুন স্কুলে যোগ দিতে হয়েছে। বাচ্চারা নতুন জায়গায় মানিয়ে নিতে সময় নিয়েছে। কিন্তু সবচেয়ে কঠিন হল সব সময় পেছনে তাকানো, সবসময় সতর্ক থাকা। গত মাসে আমরা জানতে পারলাম যে অজয়ের বস এবং তার সহযোগীদের মামলা শেষ হয়েছে। তারা দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। এটা আমাদের কিছুটা আশ্বস্ত করেছে, কিন্তু আমরা জানি যে এই ধরনের লোকেদের বাইরেও প্রভাব আছে। এখানে এই ছোট্ট শহরে আমরা নতুন জীবন শুরু করেছি। রোহন কলেজে ভালো করছে, জয়া নতুন বন্ধু পেয়েছে। অভিজিৎ এবং আমি একসাথে কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি। আমাদের মধ্যে বন্ধন আরও গভীর হয়েছে। কিছুদিন আগে আমি একটি চিঠি পেলাম। নীলিমা পাঠিয়েছিল। সে লিখেছিল যে তার জন্য একটি বিশেষ সাংবাদিকতা পুরস্কার ঘোষণা করা হয়েছে অজয়ের মামলা নিয়ে তার অনুসন্ধানের জন্য। চিঠিতে সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল, যদিও আমার নাম কোথাও উল্লেখ ছিল না। আমি জানি না আমাদের জীবন কখনো আবার স্বাভাবিক হবে কিনা। আমি জানি না আমরা কতদিন এভাবে লুকিয়ে থাকব। কিন্তু আমি জানি যে আমরা সঠিক কাজ করেছি। আমি জানি অজয়ের সাহসের কারণে একটি বড় দুর্নীতি প্রকাশিত হয়েছে। এবং যদিও তাকে তার জীবন দিতে হয়েছিল, তার ত্যাগ বৃথা যায়নি। আজ আমি আমার ডায়েরি লিখছি এক নতুন জায়গায় বসে, আমাদের ছোট্ট বাড়ির বারান্দায়, পাহাড়ের দিকে তাকিয়ে। এটা দার্জিলিংয়ের মতো সুন্দর নয়, কিন্তু এখানে একটি নতুন শুরু আছে। একটি নতুন জীবন। আমি জানি না ভবিষ্যতে কি আছে, কিন্তু আমি জানি আমরা এটা একসাথে মোকাবেলা করব। অজয়ের ত্যাগের কথা মনে রেখে সত্যের জন্য লড়াই করে যাব। এখানে আমি বুঝতে পেরেছি যে সাহস শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং সঠিক কাজ করার জন্য সবকিছু ত্যাগ করতে পারা। অজয় আমাদের সেই শিক্ষাই দিয়ে গেছে। আমার গল্প হয়তো ভয়ঙ্কর, কিন্তু এটি সাহস, সত্য এবং ন্যায়ের গল্প। এবং আমি চাই এই গল্প বলা হোক, যাতে অজয়ের ত্যাগ কখনো ভুলে না যাওয়া হয়। এই ছিল আমার গল্প, রাতের ট্রেনে শুরু হওয়া এক ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য অভিযান, যা আমাদের জীবন চিরতরে বদলে দিয়েছে।